আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আজকের বিষয় আমরা যেটা নির্ধারণ করেছি আলোচনার, সেটা হলো সামগ্রিক বাজার তো থাকবেই, পুঁজিবাজার, এবং তার সাথে আমরা বিশেষ করে আলোচনায় নিয়ে আসছি আজকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। সো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন এক্সপার্ট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আছেন। জনাব শহীদুল ইসলাম, আপনারা সবাই চেনেন, উনি সিইও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং তার সাথে জনাব ইমরান হাসান, উনি আছেন এমডি ও সিইও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই জনাব শহীদুল ইসলাম, আপনার সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের মোট 35টা মিউচুয়াল ফান্ড লিস্টেড, এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে ফেস ভ্যালুর বিলো ফেস ভ্যালু 28টা অলরেডি আছে। এমনকি 5 টাকার নিচে প্রাইস যাচ্ছে বাজারে এমন 5টি মিউচুয়াল ফান্ড আছে, এবং 6 টাকার নিচে এমন দেখা যাচ্ছে 13টি মিউচুয়াল ফান্ড। এক সময় মিউচুয়াল ফান্ডের অবস্থা খুবই ভালো ছিল এবং মানুষ সেখানে ইনভেস্ট করত। কি এমন হলো হঠাৎ করে মিউচুয়াল ফান্ডে যে মিউচুয়াল ফান্ডের এই অবস্থায় নেমে আসলো, একটা ডিপ্রেসড অবস্থায় নেমে আসছে, যেখান থেকে ইনভেস্টররা ইন্টারেস্টই পাচ্ছে না মিউচুয়াল ফান্ডে? এইটার কারণটা একটু আপনার কাছে জানতে চাই। লালি ভাই, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে আপনি যে পিকচারটা দিলেন মিউচুয়াল ফান্ডের, মানে হুইচ ইজ নট ভেরি এনকারেজিং। এখন যেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো বাংলাদেশের ইন জেনারেল ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলো তাদের নেট অ্যাসেট ভ্যালুর রাফলি 39-40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। এটা হওয়ার কথা ছিল যে নেট অ্যাসেট ভ্যালুর কাছাকাছি ট্রেড হওয়ার কথা ছিল। এটা যদি নেট অ্যাসেট ভ্যালু তো অনেক ফান্ডেরই এখন 10 টাকার উপরে, তার যদি হতো তাহলে এগুলো 10 টাকা, 11 টাকা, 12 টাকা ট্রেড হওয়া উচিত ছিল। তো কেন এটা হচ্ছে, কেন নেট অ্যাসেট ভ্যালুতে ট্রেড হচ্ছে না? এখন এই জিনিসটা, এই যে ফেনোমেনা আমাদের দেশে এটা অনেক দিন ধরে, কয়েক বছর ধরে চলতেছে। এটা একটা খুব একটা এক্সেপশনাল একটা ফেনোমেনা। এটা ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে এত দীর্ঘ সময় এত বেশি ডিসকাউন্টে মিউচুয়াল ফান্ড ট্রেড হয় নাই কোথাও। তো এটা কেন হচ্ছে? এটার জন্য বেসিক্যালি মিউচুয়াল ফান্ডগুলা, স্পেশালি ফান্ড ম্যানেজারদের ওপর, ট্রাস্টি, কাস্টোডিয়ান, তাদের ওপর ইনভেস্টরদের কনফিডেন্স নাই। কনফিডেন্সটা না থাকার প্রধান কারণ বেসিক্যালি যেটা ছিল, সেটা একসময় এই ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলো এগুলো অ্যাট ম্যাচুরিটিতে যে রিডিমশন হওয়ার কথা ছিল, সেটা নিয়ে একটা আনসার্টেনিটি ছিল। সেই আনসার্টেনিটিটা অনেকটাই চলে গেছে। তো তারপরেও মানুষের মধ্যে সেই কনভিকশনটা আসে নাই। অনেকগুলো ফান্ডে রিডিমশন হয়ে গেছে, তারা হয়তো দেখতে চাচ্ছে আরও বাকি ফান্ডগুলা অ্যাটলিস্ট ওপেন এন্ডে যদি কনভার্ট হয়, তাহলে হবে কি ইনভেস্টররা তাদের টাকাটা অ্যাট ম্যাচুরিটি দিয়ে কনফিডেন্সটা বাড়বে। আর একটা দুটো কারণ হচ্ছে যে বেসিক্যালি সেটা মিউচুয়াল ফান্ডগুলোর ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার নিয়ে কিছু ইস্যুস ছিল। এখন যেটা ডিএসসি থেকে আইন করা হয়েছে, লিস্টিং রুল, এভরি 3 মান্থস সেটা পোর্টফোলিও ডিসক্লোজ করতে হবে। এটা আগে ছিল না, এখন হচ্ছে। তো এই কারণে কনফিডেন্স কিন্তু কিছুটা ফিরে আসতেছে। আর কিছু বিষয় হচ্ছে যে যেমন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্টের ব্যাপারে এখন ইনভেস্টররা তারা ক্যাশ ডিভিডেন্ট এক্সপেক্ট করে। এখন কিছু ফান্ড ইনভেস্টমেন্ট ইউনিট তারা দিচ্ছে, যেটা আইন সিদ্ধ, কিন্তু সেটা হচ্ছে নট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইনভেস্টার্স। কারণ তারা যদি ক্যাশ ডিভিডেন্ড পাইতেন ইনভেস্টররা, তাহলে এই টাকাটা দিয়ে সেম ইউনিট তারা আর অনেক কম দামে কিনতে পারতেন, যেহেতু ফান্ডগুলো অনেক ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তো এইটা হচ্ছে এই 3-4টা আমার দৃষ্টিতে প্রধান কারণ। আপনি ডিসকাউন্টের কথা বললেন, আমি যদি ডিসকাউন্টের এরকম একটা পিকচার আপনাকে দিতে পারি, যেমনটা ধরেন ভিআইপিবি, যেটা এইটা খুব ভালো করছে, এদের ডিসকাউন্টেড হলো 9.6% অনলি, সবচাইতে কম ডিসকাউন্ট এদের। অপরদিকে দেখা যাচ্ছে এটি ক্যাপিটাল, এশিয়ান টাইগার ক্যাপিটাল, এইটা 17.3%, দিস ইজ দ্য সেকেন্ড। তারপরে ভ্যানগার্ড, এটা 18%। সবচাইতে খারাপ অবস্থা যেটা, সেটা হলো রেসের ডিসকাউন্টেডের ইয়েটা হচ্ছে 53.1%, এবং
এইমস, দিস ইজ 37.2%। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই দুইটা ফান্ডেই কিন্তু কিছু সমস্যা, যেমন এইমসে আমরা দেখেছি ওনাদের অনীহার কথা, ওনারা কেস টেস ইত্যাদি অনেক কিছু হয়েছে, এখানে একটা কনফিডেন্সের হানি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট ডিসকাউন্টেডে চলে গেছে। রেসের ব্যাপারেও আমরা কিছু সমস্যা শুনেছি, ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে কিছু প্রবলেমস বের হয়েছে। এই সকল কারণে কি এই কনফিডেন্স অ্যাট দ্য সেম টাইম এই শেয়ারগুলা টোটাল মার্কেটটাকে একটা ডিসকাউন্টেড মোডে নিয়ে এসছে মনে করেন কি? না লালি ভাই, হতে একই পারে প্রশ্ন এটা। ইমরান আপনার কাছেও থাকবে। জি প্লিজ। আমি শর্টলি যেটা বলতে চাই, এখন যে আপনি প্রথমে যে ফান্ডটার নামগুলো বললেন, ভিএপি বেসিক্যালি দ্য কোম্পানি, যেটা আমি সিইও। জি। তো এখানে আমাদের ফান্ডগুলো অ্যাজ ইউ সেড লাইক প্রিটি মাচ নেট অ্যাসেট ভ্যালু কাছাকাছি ট্রেড হচ্ছে। এটা আমরা মানে হাউ উই আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এখন সেটা বললে আই থিঙ্ক আপনার কোশ্চেনের কিছুটা আনসার হয়ে না যায়। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে দেখেন, গত 5 বছরে অন অ্যান অ্যাভারেজ আমরা এই ডাউন মার্কেটে অন অ্যান অ্যাভারেজ 14.5%-এর মতো অ্যানুয়াল রিটার্ন জেনারেট করেছি। এবছর ইয়ার টু ডেট আমাদের দুইটা ফান্ডের আপনার রিটার্ন হচ্ছে প্রায় 21-22%, হ্যাঁ, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আর একটা জিনিস সেটা হচ্ছে, যেটা আমরা সবসময় যেটা করে আসছি, সেটা আমরা ক্যাশ ডিভিডেন্ডটা আমরা দিচ্ছি, মানে তো এখন এই ক্যাশ ডিভিডেন্ডটা আমরা দিচ্ছি, এবং দ্যাট ওয়াজ ভেরি হাই। গত বছরে এটা ছিল একটা ফান্ডের 13% আর একটা 14%। এবং আর ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের ব্যাপারে যখন এখন আইন করে যেটা করা হলো, সেটা কিন্তু আমরা 4 বছর আগে থেকে করে আসতেছি। আমরা জানতাম যে মিউচুয়াল ফান্ড মানুষের টাকা আমরা কোথায় ইনভেস্ট করতাম, এটা মানুষের জানার অধিকার আছে। আমরা এটা আমাদের ওয়েবসাইটে 3-4 বছর আগে থেকে দিতাম। আইন ছিল না, ডাজন্ট ম্যাটার। দ্য ফ্যাক্ট ইজ আমরা মিউচুয়াল ফান্ড মানুষের সিনসিয়ারলি আপনারা অনেস্টলি ডিসক্লোজার গুলো দিয়েছেন, যেটা আমরা প্রায়শই বলে থাকি যে যত বেশি ডিসিমিনেশন অফ ইনফরমেশন থাকবে, মার্কেট ওয়েল অ্যাওয়্যার থাকবে, একটা হেলদি মার্কেট থাকবে, তত কনফিডেন্স বাড়বে। বাড়বে। ইমরান, আপনার কাছে একই প্রশ্ন, যেটা এই যে কয়েকটা মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে প্রবলেমসগুলো করেছে, এই কারণে এই টোটাল ইন্ডাস্ট্রিটা কি একটা ডিসকাউন্ট মোডে চলে গেছে আপনাদের ছাড়া? আপনারা এবং ভ্যানগার্ডও ভালো করছে, সেটা ছাড়া বাকি ইন্ডাস্ট্রিতে যে ইউনিটসগুলো আছে সেগুলো ডিসকাউন্টেডে চলে গেছে কি 2-4 জনের সমস্যার কারণে? জি লালি ভাই, আমি মনে করি যে এটাই মেজর রিজন, মানে মেইন ড্রাইভার যে এত ডিসকাউন্টেড ট্রেড হওয়ার মেইন রিজন আমি মনে করি যে কিছু ফান্ডের এরকম ইনডিসিপ্লিন বিহেভিয়ার বা এমন কিছু কাজ যেটা হচ্ছে ইনভেস্টরদের জন্য ইনভেস্টর ফ্রেন্ডলি কাজ না আর কি। যেমন শহীদ অলরেডি মেনশন করেছে যে ফান্ড রিডেমশনের পর যদি টাকাটা তারা টাইমলি না পায় বা এটা একটা আনসার্টেনিটি দেখা দেয়, এটা একটা বড় ইস্যু ছিল। এবং রিডামশনেও একটা অনীহা আমরা দেখেছি। তাছাড়া আমরা যে আরআইউটা যেখানে পছন্দ করছে না ইনভেস্টররা, তারপরেও যদি বছর পর বছর আরআইউ দিয়ে আসতে থাকে, যেখানে ফান্ডগুলা এনইভি থেকে ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, সো আরআইউ ডাজন্ট মেক এনি সেন্স। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় যে ইনভেস্টরদের আস্থাটা কমে আসছে, মেনলি কনফিডেন্স ইস্যুটাই। এবং যে ডিসকাউন্টের আমরা যে এখন ডেভিয়েশনটা দেখতে পাচ্ছি, যে ফান্ড ম্যানেজার টু ফান্ড ম্যানেজার, এটাতে আসলে ইমপ্লিফাই করে যে এখন ইনভেস্টর আস্তে আস্তে কিন্তু আরও এডুকেটেড হচ্ছে। তারা ঢালাওভাবে সবাইকে যে পানিশ করছে তা না, যে ফান্ড ম্যানেজাররা ভালো করছে তাদেরকে তারা যেমন রিওয়ার্ড দিচ্ছে, আবার যে ফান্ড ম্যানেজারদের প্রতি তাদের আস্থাটা কম বা পারফরমেন্সে তাদের সন্দেহ আছে, সেখানে কিন্তু তারা হেভিলি ডিসকাউন্টে ট্রেড করে পানিশ করছে ফান্ড ম্যানেজারকে। তো এটা একটা ভালো সাইন। আমাদের কথাটা যদি মেনশন করি, আমরা গত অর্থ বছরে 13% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করি। আমাদের ইয়ারলি রিটার্ন ছিল 18%-এর মতো। আমরা 5% ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভে রেখে দিয়েছি, 13% ক্যাশ ডিভিডেন্ড পে আউট করেছি। তো এই ডিভিডেন্ডটা পে আউট করার আগে মিউচুয়াল ফান্ডের এনএভিএট মার্কেটটা ট্র্যাক করলে কিন্তু ফান্ডের রিটার্নটা বোঝা যায় যে কেমন করছে। তো আমরা দেখলাম যে বছরের শেষে যখন আমাদের ইয়ার ডিক্লারেশনের সময়টা চলে আসলো, তখন অনেক বিনিয়োগকারী হয়তো বা আমাদের এই এনএভিএট মার্কেটটা ট্র্যাক করলো। এই কারণে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ফান্ডের যে হাই ডিসকাউন্টে ট্রেড হচ্ছিল, সেখান থেকে বের হয়ে এসে প্রায় 40% রিটার্ন জেনারেট করলো আমাদের ফান্ডের প্রাইসটা। এবং 40-50% ডিসকাউন্ট থেকে যে ঢালাভাবে যে ডিসকাউন্টটা ইন্ডাস্ট্রিকে দেওয়া হচ্ছিল, সেখান থেকে বের হয়ে আমাদের ফান্ডটা তখন কিন্তু 15% ডিসকাউন্টে চলে আসলো, যেহেতু ইন্ডিকেট করে যে ইনভেস্টররা কিন্তু এখন এটাকে রিকগনাইজ করতে শিখছে, ডিফারেন্সিয়েট করছে। ফিউচারে আমার ধারণাটা আরো বেশি করে তারা ডিফারেন্সিয়েট করবে। এটা করতে হবে, তার কারণটা হলো যে এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে, যে এই ইন্ডাস্ট্রিটা যত পেনশনিয়ার আছেন, যারা রিটায়ার্ড পারসন, যারা বোঝেন না এমন ব্যক্তি,
উনাদের সেফ একটা ইনভেস্টমেন্ট হলো Exactly. মিউচুয়াল ফান্ডে। Exactly. কিন্তু মিউচুয়াল ফান্ডে যে কনফিডেন্সের হানি হয়ে গেল বিগত দিনগুলোতে, এই যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড বোনাস দেওয়া শুরু করলো হঠাৎ করে দেখলাম যে বোনাসটা মিউচুয়াল ফান্ড ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড দিতেই পারে না কোনো, বিকজ তাদের কোনো বোর্ড নাই, তাদের কোনো কিছুই নাই। সো ইটস নট রেজিস্টার্ড উইথ দ্য জয়েন্ট স্টক ইভেন। তো এই যে একটা কনফিডেন্সের হানি হয়ে গেল বিগত দিনগুলোতে, এখান থেকে এখন বের হওয়ার উপায় আপনারা দুজনই বললেন যে এখন উপায়টা কি, কিভাবে আমরা এই ইনভেস্টরদেরকে আকৃষ্ট করব এই মিউচুয়াল ফান্ডের দিকে? মানে উপায়টা আমার কাছে যেটা মনে হয় হচ্ছে বেস্ট রেমেডি হচ্ছে পারফর্ম করা এবং ট্রান্সপারেন্ট থাকা, যেটা শহীদ ভাই বললেন যে তারা অনেক আগে থেকেই তাদের পোর্টফোলিও ডিসক্লোজ করছেন। তো এই ধরনের মাইন্ডসেটটা সব অ্যাসেট ম্যানেজারকেই নিতে হবে, যে শুধু রেগুলেশনের জন্য না, আমি ইন্ডাস্ট্রির স্বার্থে ইনভেস্টরদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য আমি মোর ট্রান্সপারেন্ট হই এবং হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমার যে পোর্টফোলিও আমি যেটা কনস্ট্রাক্ট করছি সেটা যাতে একটা ফান্ডামেন্টালি ব্যাক পোর্টফোলিও হয়, স্পেকুলেটিভ না হয়ে থাকে। তো অনেক ফান্ডে এখন দেখা যাচ্ছে মার্কেট যেহেতু একটা বেশ বুলিশ একটা সেন্টিমেন্ট আছে, এই সময়টাতে একটু ভেরি বুলিশ সেন্টিমেন্টের সময় আমরা 2009-10 দেখেছি স্মল বা মিডিয়াম ক্যাপ স্টকগুলো একটু ভালো করে ব্লু চিপের থেকে। তো অনেক সময় দেখা যায় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিও যদি সেই স্পেকুলেটিভ মুভমেন্টে অংশগ্রহণ করার চিন্তা করে থাকে একটু বেশি মাত্রায়, তখন কিন্তু সেটা অ্যাট দ্য সেম টাইম ভেরি রিস্কিও। তো এই ধরনের রিস্ককে তারা যাতে পার্টিসিপেট না করে। দ্বিতীয়ত হচ্ছে তাদের নিজেদেরকে ক্যাম্পেইন করা, অ্যাওয়ারনেসটা গড়ে তোলা ইনভেস্টরদের কাছে, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য যে কী বেনিফিটটা তারা পাচ্ছে, সেই বেনিফিটগুলো ইনভেস্টরকে জানানো। তারা লঙ্গার হওয়ার জন্য নিজে ইনভেস্টমেন্ট করার থেকে সে যদি মিউচুয়াল ফান্ডের থ্রুতে করে তার অ্যাডেড অ্যাডভান্টেজটা কী, এটা আসলে প্রচার করতে হবে আমাদের। কিন্তু এইভাবে প্রচারটা আসলে আমরা কেউই সেভাবে করি না। প্রচারটা নাই, প্রচারটা করতে হবে, উইচ ইজ এ ফ্যাক্ট, বিকজ আপনি যতক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীদের অ্যাওয়্যার না করেন যে হাউ ইট রানস এবং এটার পজিটিভ এন্ড নেগেটিভস কি কি আছে, অ্যাডভান্টেজগুলো সেগুলো প্রচার করা উচিত। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে দেখেন, মিউচুয়াল ফান্ড আমাদের এখানে যদি বলা হয় টোটাল ক্যাপের 3.5%, ওপেন ক্লোজড এন্ড মিলে টোটাল ওপেন এন্ড ক্লোজ এন্ড। ওপেন এন্ডেডটা নিয়ে আমি আরো কথা বলবো কিছু, আপনাদের সাথে এর আগেও কথা হয়েছে। কিন্তু ইভেন ইন্ডিয়াতেও আমরা দেখেছি কিংবা পাকিস্তানে এটার অনেক বেশি, কিন্তু ইট ইজ অলমোস্ট 22%, 25% এরকম কিন্তু আছে এই মিউচুয়াল ফান্ড টু মার্কেট ক্যাপ। আমাদের দেশে এটা কেন হচ্ছে না? না, এটা সত্য কথা লালি ভাই, অনেক দেশে এটা আসলে 30-40% অফ দ্য মার্কেট ক্যাপও আছে, এমন মার্কেট আছে। এবং বেশিরভাগ দেশে যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ ডমিনেটেড বাই ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। এইটা হতে হবে, কারণ হচ্ছে কি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড হলে যে সুবিধাটা, সেখানে ইনভেস্টাররা দে ক্যান টেক ব্যাক দেয়ার মানি এনি টাইম। আর আপনি যখন মানুষকে অপশন দেন, লিকুইডিটি দেন, তখন তাদের কনফিডেন্সটা বাড়ে। তো আমাদের এটা কিন্তু আমাদের দেশেও এসিসিও রিসেন্টলি যেটা করতেছেন, দে আর অ্যাপ্রুভিং মোর ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, হুইচ ইজ এ ভেরি গুড থিং। এবং এইটা আরও জোরালো করা উচিত, ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড কমা উচিত। যেগুলো ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড আছে এগুলো টাইম শেষ হয়ে গেলে ওপেন এন্ডেডে কনভার্ট হয়ে যাওয়া উচিত, এবং নতুন ফান্ড যেগুলো আসবে এগুলো ওপেন এন্ডেড ফান্ড হওয়া উচিত। এইটা হওয়া উচিত। এবং যে ইস্যুগুলো ইমরান বললেন, এই ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, বাট আমি রিপিট করব না, বাট ইন অ্যাডিশন টু দ্যাট আর একটা দুটো পয়েন্ট আই থিঙ্ক আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসিসির নজরদারিটা আর একটু বাড়াতে হবে। ওই ডিপার্টমেন্টে আছে মাত্র 3-4 জন মানুষ, এটা আসলে সম্ভব না। এতগুলো ফান্ড, এতগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, 3-4 জন লোক দিয়ে হবে না। এসিসিতে এই ডিপার্টমেন্টে আমার ধারণা 15-20 জন লোক থাকা দরকার। তাদের যেটা দরকার, এবং তারা ফান্ডগুলো ইন্সপেক্ট করা উচিত। বাংলাদেশ ব্যাংক যেরকম কি করে, ব্যাংকগুলো ইন্সপেকশনে যায় না, বিকজ ব্যাংকগুলো কি করে, ডিপোজিটরদের টাকা নেয়, ডিপোজিটার্স মানি। সেম তো এখানে মিউচুয়াল ফান্ড ছোটো ছোটো ইনভেস্টরদের টাকা নিচ্ছে। তো তারা রেগুলেশনস কমপ্লাই করতেছে কিনা, ট্রান্সপারেন্সি এনশিওর করতেছে কিনা, সেইটা দেখতে হবে। এসিসিকে চেষ্টা করতেছেন তারা, বাট তাদের জনবলটা বাড়াতে হবে এবং ইন্সপেকশনটা আর ঘন ঘন হতে হবে। আর একটা জিনিস, মিউচুয়াল ফান্ডের অডিটররা একটু রেটেড, এসিসিকে ডিফাইন করে দিতে হবে যে অনলি এ রেটেড, অনলি অডিটর যাদের নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, সেই সমস্ত অডিটররাই মিউচুয়াল ফান্ড অডিট করতে পারবে। এটা যদি হয় তাহলে ইনভেস্টরদের কনফিডেন্সটা আরেকটু বাড়বে। আপনারা কি এগুলো কোনো প্রস্তাবনা আকারে এসিসিকে দিয়েছেন? এখন জিনিসটা হচ্ছে
ইনফর্মাল তো কথাবার্তা ওনাদের সাথে হয় এবং ওনারা তো দে আর অ্যাক্টিং অ্যাজ ওয়েল। এখন টু বি ভেরি অনেস্ট, আমি রিটার্ন কোনো কিছু আমি দেইনি, বাট বিভিন্ন ফোরামে তো কথাবার্তা হয়। না, এটা আমার মনে হয় আমরা তাহলে একটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করি ফ্রম ডিবিএ। Oh, yeah. ভেরি ইম্পর্টেন্ট না, বিকজ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট আপনি একটা কথা বলেছেন, এগুলো করা। আমি ব্রেকে যাওয়ার আগে খুব 30-40 সেকেন্ডের মতো আছে, একটা জিনিস আপনাদের কাছে একটু জানতে চাইবো, তারপরেও ব্রেক থেকে এসে আমরা আলোচনা করব। সেটা হলো যে এই মিউচুয়াল ফান্ডগুলো রিসার্চ উইংয়ের কোনো কি অবস্থায় আছে, রিসার্চ কি হচ্ছে প্রকৃত অর্থে? না, এখানে দের আর টু থিংস। আপনি যদি রিসার্চ বলতে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর তাদের ইনভেস্টমেন্ট রিসার্চ বলেন, সেটা তো অফকোর্স আছে, কিন্তু আরেকটা রিসার্চ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স অ্যানালিসিস করা। রিসার্চ উইং কেমন কাজ করছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে? রিসার্চটা যদি প্রপার এবং স্ট্রং না হয় তাহলে কিন্তু এই সমস্যা অনেক থেকে যাবে। যেমনটা আমরা অনেক বড় বড় ইসে দেখেছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে, যে ওদের এই সব কোনো বালাই নাই, একটা কমিটি আছে, ওই কমিটি যেটা বলে দেয় এটা কিনবে, এটা বিক্রি করবে। এটা তো এখান থেকে আমাদেরকে রিসার্চ প্রপার করে একটা প্রপার ইনভেস্টমেন্ট করে আমরা কিভাবে এটা মানে করা যেতে পারে? জি, খুব সুন্দর কোশ্চেন করেছেন আলী ভাই। ডেফিনেটলি মানে রিসার্চিং হচ্ছে আমার মনে হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রাণ। এখানে আসলে যেহেতু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার হচ্ছে ফান্ড ম্যানেজার, তো তাদের টার্গেট হচ্ছে সুপিরিয়র রিটার্ন জেনারেট করা দেন দ্য মার্কেট। তো সেটা জেনারেট করতে হলে অবশ্যই একটা স্ট্রং রিসার্চ টিম আমি দরকার। একটু মাঝখান দিয়ে বলি যে আমরা যদি এক বছরের পারফরমেন্স দেখি লাস্ট 1 ইয়ার, তাহলে কিন্তু ওই যেটা আপনি বললেন যে রিটার্ন, যেটা অ্যানুয়াল রিটার্ন, এখানে আমরা মানে আপনাদের 2-3টা ছাড়া সবগুলোর কিন্তু অ্যানুয়াল রিটার্ন এর অবস্থা খুব ভালো না। সো ধরেন এটি ক্যাপিটাল ইজ 4.4% এনএভি এবং রিটার্ন অন অ্যানুয়াল ইজ 39.7% প্লাস ভিপিআইবির 8.5% ইজ দ্য এনএভি অ্যান্ড 32.4% ইজ অ্যানুয়াল রিটার্ন অন প্রাইস। এইভাবে করে এলআরজি গ্লোবালের ইজ 25.7% বাট মাইনাস এনএভি। এই যে সিচুয়েশন একটা হয়ে আছে, এইটা কি রিসার্চের জন্য কি এমন একটা পরিস্থিতি? আমার মনে হয় অবশ্যই মানে রিসার্চটাই তো এখানে ইনভেস্টমেন্ট ডিসিশনটা বেস করে মানে করা হয়তো রিসার্চের উপর বেস করে হওয়া উচিত। এবং সেটা যদি না হয়, আপনি যেটা বললেন, যেটা কমিটি হয়তো বা তারা বলে দিচ্ছে এটা কেনো ওটা কেনো, বা ব্রোকারেজ হাউসের সাথে কথা বলে সে ঠিক করছে হয়তো, বা ট্রেডারের সাথে কথা বলে, এবং খুব র্যান্ডম ডিসিশনের উপর বেস করে সে পজিশন নিচ্ছে বা সেল করছে। দেখা যাচ্ছে এখানে ডিসিপ্লিন থাকাটা খুব দরকার, একটা ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন থাকা বেসড অন গুড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এটা যদি না থাকে, যেটা হতে পারে শর্ট পিরিয়ড একটা ফান্ড ভালো করতে পারে 1 মাস 2 মাস 3 মাসের পিরিয়ডে, বাট লঙ্গার হরিজনে কিন্তু ভালো করা ভেরি ডিফিকাল্ট। তো সেটা করতে হলে একটা ভালো রিসার্চ উইং থাকাটা খুবই জরুরি, ইনহাউস রিসার্চ টিম। তো যেই ফান্ডগুলো ভালো করছে কিছু কিছু কোম্পানির আছে, আমাদের যেমন আমাদের একটা ভালো রিসার্চ টিম এবং একটা প্রসেস ইনভেস্টমেন্ট কমিটি থেকে শুরু করে একটা ইনভেস্টমেন্ট ডিসিশন একটা প্রসেস ওয়েতে আমরা করে থাকি আর কি। শহীদ ভাই অফকোর্স তারাও এরকম একটা প্রসেস ওয়েতে করে থাকেন। কিন্তু আপনি যেটা বললেন সেটা খুবই ভ্যালিড পয়েন্ট, মানে বেশিরভাগ কোম্পানি হয়তোবা তারা প্রপার ওয়েতে এরকম রিসার্চ টিমটা ডেভেলপ করেনি, বা ইনভেস্টমেন্টের সময় দেখা যাচ্ছে হয়তো রিসার্চ টিম আছে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করছে হয়তোবা ওয়ান ম্যান শো, সেখানে হচ্ছে যে একজনই ডিসিশন নিচ্ছে, বা ব্রোকারেজের উপর ডিপেন্ডেন্ট খুব বেশি। বিদেশে আমরা যেমন দেখেছি যে রিসার্চ টিম একটা স্ট্রং রিসার্চ টিম, এবং সেই টিমের উপরে বেশ টাকা ওনারা খরচ করে থাকেন। সো এই সাইডটা আমার মনে হয় খুব উইক আমাদের এখানে। না, ইউর অ্যাবসলিউটলি রাইট, কারণ মিউচুয়াল ফান্ডের আলটিমেট মানে অ্যাসেটটাই হচ্ছে তার রিসার্চ বেস, অর্থাৎ তার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট। এখন মানুষ মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করে? কারণ একজন ইনভেস্টর, সাধারণ মানুষের পক্ষে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট একটা মিউচুয়াল ফান্ড তাদের একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য তাদের রিসার্চ আছে, তাদের মার্কেট আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের এক্সপার্টিজ আছে, সেজন্যই তো 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 সেটাই আই থিঙ্ক দ্যাটস ক্রিটিক্যাল। এবং সেটা হওয়া উচিত। এবং আমার ধারণা একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানির মেজরিটি এক্সপেন্ডিচার শুড বি অন
research and investment professionals, not for operations or for Absolutely. the অ্যাবসলিউটলি এগ্রিড। আমি আরেকটা দিকে একটু চলে যেতে চাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে থাকবে জনাব ইমরান, সেটা হলো জনাব শহীদ, আপনি বলেন যে এই যে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড বিগত দিনগুলোতে আমরা দেখিই নাই, প্রায় ছিলই না, সব ক্লোজ এন্ডেড ছিল। এখন আমরা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড পেয়েছি। মাই কোশ্চেন ইজ যে এটা ভালো, আপনি যে কোনো সময় রিডিম করতে পারে একজন ইনভেস্টর, ইত্যাদি ইত্যাদি সবই আছে, বাট ফরেন ইনভেস্টমেন্ট আপনারা পাচ্ছেন না। প্রশ্ন হলো যে আপনি কি মনে করেন না যে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড একটা প্রক্রিয়ার মাধ্যমে লিস্টেড হওয়া উচিত, এবং অল্টারনেট একটা উইন্ডো পেলো ইনভেস্টররা? রিডামশন তো যে কোনো সময় করা যেতে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু অল্টারনেট একটা উইন্ডো পেলো মার্কেট প্রাইসে একটা পাওয়ার, এক। এবং দ্বিতীয়ত ফরেন ইনভেস্টমেন্টও দেন ফ্লো করবে Sure. এই কারণ ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড তো বিরাট বিরাট মিউচুয়াল ফান্ড, বিরাট বিরাট ফান্ডেড মিউচুয়াল ফান্ড। এই ব্যাপারে আপনার না, মতামত? এটা কিন্তু একটা ভালো আইডিয়া। আসলে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড লিস্টেড হতে পারে। এখন সেক্ষেত্রে হয় কি, যারা ইনভেস্টর তাদের থাকলো, তারা দে ক্যান গেট এক্সিট ফ্রম ফান্ড ইটসেলফ, অথবা তারা ফ্রম দ্য এক্সচেঞ্জ। ওটা তো আছে, ওপেন আছে, ফান্ডের থেকে আপনি নিতেই পারেন। তার একটা অ্যাডিশনাল তার একটা উইন্ডো পেলো, একটা উইন্ডো পেল, মার্কেট প্রাইসে পেলো। এবং এটার সবচেয়ে বড় সুবিধাটা কিন্তু আপনি অলরেডি বললেন, সেটা হচ্ছে যে এখন আমাদের দেশে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলোতে ফরেন ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি না, বিকজ ফরেন ইনভেস্টার্স দে অনলি ইনভেস্ট ইন লিস্টেড ইনস্ট্রুমেন্ট। যেহেতু এগুলো লিস্টেড না, সেটা করা হচ্ছে না। আর একটা বড় সুবিধা, সেটা কিন্তু আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন একটা ইনস্ট্রুমেন্ট লিস্টেড হয়, তখন কিন্তু এটা এক্সচেঞ্জের একটা নজরদারিতে থাকে। যেমন যে আমরা বললাম না, ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলোতে এর আগে আমরা কেউ পোর্টফোলিও ডিসক্লোজ করতাম না, লিস্টিং রুল করে দিল অ্যান্ড সবাই বাধ্য হলো। তো সেম মানে ওপেন এন্ডেড ফান্ডস কাম আন্ডার সাম অ্যাডিশনাল সুপারভিশন অ্যান্ড সার্ভেলেন্স ফ্রম স্টক এক্সচেঞ্জেস, হুইচ ইজ গুড। কারণ এগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, যত রেগুলেশন থাকে, যত চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, ইনভেস্টরদের কনফিডেন্স তত বেশি আসে, তত হেলদি থাকে, তত হেলদি থাকে। অ্যাবসলিউটলি। আপনার মতামত জানতে চাইব। জি, শহীদ ভাই মেজর জিনিসটা কভার করে ফেলেছেন আসলে। এর সাথে আমি যেটা অ্যাড করব, যে যদি অল্টারনেটিভলি স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে একটা ফান্ড, যদি ফুললি ইনভেস্টেড থাকে ওপেন এন্ডেড ফান্ড, কেউ যদি তখন রিডেমশনের জন্য আসে, তো এখানে কিন্তু একটা টাইম ল্যাগ কাজ করে তাকে টাকাটা দেওয়ার জন্য। যে আমি যেটা হলো, আমি তখন কিছু শেয়ার বিক্রি করে সে টাকাটা আমি আমার অ্যাকাউন্টে আসবে T+2-তে, এবং এরপর আমি প্রসেস করে তাকে চেক ইস্যু করব। দেখা যায় অনেক সময় উইকের মতো অনেক সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো এখানে কিন্তু ইনভেস্টরদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে, যখন লিস্টেড হবে সে কিন্তু ওভার দ্য এক্সচেঞ্জে সেটাকে সেল করে দিতে পারছে এবং Within ইমিডিয়েটলি 2-3 সে days টাকাটা পেয়ে পেয়ে যাচ্ছে যাচ্ছে। টাকা। তো এতেও ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের লোকাল ইনভেস্টরদের কাছেও পপুলারিটি আরো Lucrative হবে। লুক্রেটিভ হবে। প্লাস হচ্ছে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তারা মোরালে সবাই কিন্তু ডিএসসি ওয়েবসাইটে একটা ঢোকার টেন্ডেন্সি থাকে। তো যখন তারা ডিএসসি ওয়েবসাইটে ঢুকে ওপেন এন্ডেড ফান্ডগুলা দেখবে লিস্টের মধ্যে, তো তাদের কিন্তু এটা একটা ফোকাসে আসবে ফান্ডটা, যেটা হয়তোবা যদি লিস্টেড না হলে অনেক ফান্ডই দেখা যায় যথেষ্টভাবে তারা মার্কেটিং না করার কারণে হয়তোবা ইনভেস্টর জানেও না যে এরকম একটা ওপেন এন্ডেড ফান্ড আছে যেটা ভালো করছে। না, এবং তার সাথে আমি আরেকটু বলি যে আরেকটা যেটা সুবিধা হলো যে ইনভেস্টররা হেজ করার সুবিধাটা Hedge পাবে। করার সুবিধা কিভাবে? হয়েছে। যে ইকুইটি মার্কেটে একটা পর্যায়ে চলে এসছে, এখন আই ওয়ান্ট টু টেক আউট মাই মানি অ্যান্ড ইনভেস্ট সামওয়্যার এলস। সো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড ইজ এ প্লেস ওয়্যার হি ক্যান ব্রিং মানি, অথবা Exactly. বন্ডস, যেটা বন্ডের মধ্যে হেজ করতে পারে। তো বন্ড মার্কেট তো এখন আমাদের হয়ে যাবে। আমি একটু এবার সরে আসতে চাই, পুঁজিবাজারের দিকে যেতে চাই। জনাব শহীদ, আপনি তো অনেক দিন ধরেই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট। এখন অবস্থা পুঁজিবাজারের যা হচ্ছে, সেখানে আমরা দেখছি যে ভলিউমসটা বেড়েছে, ইন্ডেক্সটা আস্তে আস্তে বাড়ছে, অ্যাবনর্মালি কোনো লাফ দিচ্ছে না ইন্ডেক্স, উইচ ইজ এ ভেরি গুড সাইন। যে একবারে 70-80 পয়েন্ট বেড়ে গেল, অথবা 250 কোম্পানি যেদিন বাড়ে তো 250 বেড়ে গেল, যেটা বিগত দিনে আমরা দেখেছি। ওখান থেকে বের হয়ে একটা ম্যাচিওর বিহেভিয়ার আমরা লক্ষ্য করছি। আপনার একটু মতামত জানতে চাইবো এখনকার বাজারের পরিস্থিতির উপরে। না, এখন বাজারের পরিস্থিতির ব্যাপারে একটা জেনারেল আমার ভিউটা হচ্ছে, ইন জেনারেল যেহেতু আমাদের ইকোনমি ডুইং ভেরি গুড, ইকোনমিক ফান্ডামেন্টালস ভেরি স্ট্রং, সো সেটার একটা রিফ্লেকশন স্টক মার্কেটে থাকারই কথা।
এখন সেটা রিফ্লেক্টেড হওয়া উচিত সেই কোম্পানিগুলোতে যেগুলো ফান্ডামেন্টালস অনেক ভালো, যেগুলো কোম্পানির গভর্নেন্স অনেক ভালো, যেগুলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি অনেক অনেক আছে, যে সমস্ত কোম্পানিতে মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইটস আছে। তো সেইটাতে সেই সমস্ত কোম্পানি শুড বেনিফিট ফ্রম ওভারঅল ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন বাজারে আপনি যে অ্যাসপেক্টটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ট্রু, যে মার্কেটে যেটা হচ্ছে যে অ্যাবনর্মাল মানে ওরকম হচ্ছে না, হুইচ ইজ গুড। এবং আপনার বাট হ্যাভিং সেড দ্যাট, এখানে কিছু হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক সেক্টরাল কিছু সাম স্পেকুলেশনস মাইট বি দেয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, সেটা তো থাকবেই থাকি হয়তো, হ্যাঁ, বাট সেখানে রং প্লে হচ্ছে কিনা সেটা দেখা উচিত, সেটাই দেখা উচিত। বাট ইন জেনারেল ইফ ইউ আস্ক মাই ভিউ, আমার ভিউ পজিটিভ, কারণ দ্যাট ইজ রিফ্লেক্টেড, কারণ অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ম্যানেজার রাইট নাও আমাদের মোর দ্যান 90% অফ দ্য মানি ইনভেস্টেড ইন দ্য মার্কেট। আমরা যদি মনে করতাম মার্কেট অনেক কমে যাবে, তাহলে তো আমরা অনেক ক্যাশ হোল্ড করতাম। আর আমি যেটা বললাম, এটা তো পাবলিক ইনফরমেশন, আমাদের ওয়েবসাইটেই আমরা দেই। সো মাই ভিউ ইজ লাইক মার্কেট, আই থিঙ্ক গুড ইনস্ট্রুমেন্টস যেগুলো, সেগুলো দে হ্যাভ ডেফিনেটলি গ্রেট আপসাইডস। রাইট, আপনার মতামত জানতে চাবো, আমরা একদম শেষ মুহূর্তে আছি প্রোগ্রামের। আপনি কি মনে করছেন এখনকার মার্কেট, এবং এখান থেকে আপনি কত, আরো তো বাজারে অনেক গ্রোথ বাকি আছে, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু সি দ্য মার্কেট? আমি শহীদের সাথে পুরোপুরি একমত, উনি যেটা বলেছে মার্কেটের কারেন্ট কন্ডিশন দিয়ে। আমি মনে করি যে এখন যে আপট্রেন্ডটা শুরু হয়েছে এই বছরের মে মাস থেকে, পার্টিকুলারলি মে মাস থেকে এখন পর্যন্ত ইন্ডেক্স বেড়েছে 18%-এর বেশি। এবং আপনি যেটা বললেন লালি ভাই, যেটা এরকম অ্যাবনর্মালি বাড়েনি, স্লোলি সে পিক আপ করেছে। মাঝে মাঝে আমরা প্রফিট টেকিংও দেখেছি, যেটা হেলদি একটা ট্রেন্ড আমরা বলতে পারি। তো আমার ধারণা এটা কন্টিনিউ করবে। মেইন রিজন হচ্ছে ফলিং ইন্টারেস্ট রেট, যেটা আমরা বছরের শুরু থেকেই বলে আসতেছি। আর ইকোনমি ইন্ডিকেটর সবই পজিটিভ, পলিটিক্যাল স্টেবিলিটি আছে। সো এখানে ইন্ডেক্স, আমি আসলে মার্কেট এরকম টার্গেট করে কোনো ভ্যালু বলতে চাই না যে ইন্ডেক্স 6000 যাবে বা 7000 যাবে। বাট আমার মনে হয় যে যতদিন পর্যন্ত এই স্টেবিলিটিটা থাকবে, ইন্টারেস্ট রেট এরকম ডাউন থাকবে, তো মার্কেটের র্যালিটা কন্টিনিউশন হবে। হয়তোবা যেটা হতে পারে যে এখানে স্টক সিলেক্টিভ কিছু মুভমেন্ট, একটু বেশি কিছু স্টক ভালো করবে, এটা স্বাভাবিক। তো সেখানে আলটিমেটলি যে স্টকগুলো ভালো আর্নিং গ্রোথ থাকবে ফিউচারে, এবং রিটার্ন ভালো আর্নিং গভর্নেন্স ভালো থাকবে, এরাই আলটিমেটলি আউট পারফর্ম করবে। বাট এই অ্যাট দ্য সেম টাইম এরকম বুল মার্কেটে দেখা যায় কিছু কিছু ছোট ছোট কোম্পানির স্পেকুলেটিভ মুভও হয়ে থাকে। তো এটা স্বাভাবিক একটা ফেনোমেনা মার্কেটে। এখানে জাস্ট আসলে ইনভেস্টরদের একটু কেয়ারফুল বা কশাস থাকাটা জরুরি। রাইট, ইনভেস্টরদের একটু কেয়ারফুল কশাস থাকা দরকার, ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্ট করা দরকার। আমাদের অনুষ্ঠানে আজকের গেস্ট ওনারা যা বললেন, দর্শক মণ্ডলী, একটা কথা আমি আনতে চেয়েছিলাম আজকের প্রোগ্রামে, সময়ের সংকীর্ণতার কারণে আনতে পারিনি, সেটা আগামীতে ইনশাল্লাহ নিয়ে আসবো। সেটা হলো যে ব্যাংকিং সেক্টরের সাথে সঞ্চয়পত্রের যে একটা সমন্বয়হীনতা, একটা লেভেল প্লেইং একটা ফিল্ড যেটা আমরা পাচ্ছি না, লেভেল প্লেইং গ্রাউন্ড ঠিক নাই, ওখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি অথচ ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট রেট অনেক কম, সেখানে একটা সমন্বয় করা উচিত সঞ্চয়পত্রে, সেটা আমরা আগামী অনুষ্ঠান আলোচনা করব। এই বিষয়টা খুবই খুবই জরুরি। এটা নিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করব। দর্শক মণ্ডলী, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, অনেক বিজি সময় থেকে সময় বের করে আপনারা এসছেন। ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।